আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি নেতা কোথায়। এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আমার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না, লন্ডন যে বসে আছে, পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা, সেটাই আমার জিজ্ঞাসা। কোনো অগ্নি সন্ত্রাসীকে ছাড় নয়, অবরোধের নামে যে হাত আগুন দেবে পুড়িয়ে দিতে হবে সেটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবসের আলোচনায় এসব কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবরোধ আর অগ্নি সন্ত্রাস করার জন্য একটাও পার না পায়, আর যদি কোনোটা ধরা পড়ে হাতে নাতে যে আগুন দিচ্ছে, ওইটা ধরে সাথে ওই আগুনেই তারে ফেলতে হবে আর হাত পোড়াই দিতে হবে। ওই হাত, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতই পোড়াতে হবে, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে এরা সিধা হবে না। কারণ যে যেমন তেমন করতে হয়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, তখন ওদের শিক্ষা হবে। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর বিদেশে বসে বসে সেই সুযোগ ব্যবহার করে হুকুমদারি করে ওই বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব। ওই কুলাঙ্গারকে কেউ ছাড়া পাবে না। আমি জানি বারবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এই জন্য আমি ভীত নই। আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে এসেছি। বাবা মা ভাই সব হারিয়েছি, আমার তো হারাবার কিছু নেই, আমার পাবারও কিছু নেই। এতগুলি টেলিভিশন খুলে দিয়েছি, টক শোতে যে যা পারতেছেন টক কথা, মিষ্টি কথা বলে যাচ্ছেন, খুব বলেন, কোনো আপত্তি নেই, যে যার মতো। এখন সারাদিন কথা বলে যদি বলে, আর বিএনপি তো মাইকটা লাগানোই থাকে, সারাদিন কথা বলে যদি বলে যে আমাদের কথা বলতে দেয় না, আর আমরা নাকি তাদের মিছিল মিটিং করতে দেই না। আমার মাঝে মাঝে মনে হয় বিরোধী দল কে, যাদের পার্লামেন্টে একটা সিট নাই, তাকে বিরোধী দল হিসাব করে তো রাখা যায় না, বলা যায় না। যারা একটা নির্বাচন করার মতো সাহস নেই, যারা নির্বাচন করে পার্লামেন্টে আসতে পারে না, তারা আবার বিরোধী দল কিসের? ডেমোক্রেটিক সিস্টেমে, গণতান্ত্রিক ধারায় যে বিরোধী দলে যাদের আসন আছে, সংসদ সদস্য, সেটাই হচ্ছে বিরোধী দল। আর রাস্তায় কে ঘেউ ঘেউ করে বেড়ালো, সেটাকে কিন্তু বিদেশে কখনো বিরোধী দল হিসেবে ধরে না। এটা সকলের মনে রাখা উচিত। মধ্যে দেশকে এনে দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে সবাই এত মাতামাতি কেন? সন্দেহ হয় রে, এইটাই বলতে হয়, সন্দেহ হয় রে। আসল কথা নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। যারা জানে নির্বাচন করে জনগণের ভোট পাবে না, তারা সব জায়গায় যে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে, কারণ তাদের তো কোটি কোটি টাকা। এর সাথে আন্তর্জাতিক পর্যায়ে তারা বাস্তব অবস্থাটা বোঝে কিনা আমি জানি না, কিন্তু তারা এই একই কথা মানে ভাঙা রেকর্ড বাজিয়েই যাচ্ছে। আর তাদের যে আন্দোলন, আমরা তো আন্দোলনে বাধা দিচ্ছি না, তারা তো আন্দোলন করে যাচ্ছে, লোক সমাগম করছে, খুব ভালো কথা। যদি মানুষের কোনো ক্ষতি করতে চেষ্টা করে, ওই রকম অগ্নিসন্ত্রাস ওই ধরনের যদি কিছু করে, তখন তো ছাড়বো না। কারণ আমাদের সাথে তো জনগণ আছে, আমার কিছু করা লাগবে না। জনগণের ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে। কারণ যখন অগ্নিসন্ত্রাস করেছিল, তখন কিন্তু সাধারণ মানুষই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবারও তাই হবে। যা বলে তারা সবাই মিথ্যা কথা বলে, তো এই মিথ্যা কথা কেউ কান দেবেন না। ওদের জন্মটাই হয়েছে অবৈধভাবে, আর টিকেই আছে ওই মিথ্যার উপরে, ওদের আর কোনো শিকড় তো নেই। যেমন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমি তো বলছি যে ঠিক আছে, যদি এত বেশি কথা হয় তো যে পূর্ণ মুশিকা পাবো। যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব, করে আবার বানাবো। কিন্তু ওইখানে নিয়ে এসে দেখাবো যে এই ছিল বিদ্যুৎ
শতভাগ দিই কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো, সবাই একটু টের পাক যে কী ছিল, আমরা তো ভুলে যাই। যেটা আমি অবশ্য আমাদের মন্ত্রী নাই, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার একটু মানে আক্কেলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল, কারণ এখন তো আমরা করে দিচ্ছি। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তারপর দেখি কে সাহস পায় নিতে ক্ষমতায়, সেটা আমার কথা। সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়। আমি ওটা শুনতে রাজি না। আমি এই দেশে আজকের না, 77 বছর বয়স, সেই 15-16 বছর বয়স থেকে মিছিল করি, তাহলে আমার রাজনীতি বয়স কত? স্কুল জীবন থেকে মিছিল করা শুরু করছি, তো এই পর্যন্ত চালাই যাচ্ছি। তো আর বাবা মা ভাই বোন সব হারাইছি, হারাবারও আমার কিছু নাই। আর আমি এখানে কিছু পেতেও আসিনি, নিতেও আসিনি। আমি এসেছি আমার দেশের মানুষকে দিতে, কারণ আমার বাবা সারা জীবন কষ্ট করে এই দেশ স্বাধীন করে গেছেন। অবশ্যই এটা খালেদা জিয়া করবেই, কারণ আপনারা জানেন যে সে একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল অঙ্ক আর উর্দুতে। উর্দু তো তার প্রিয় সাবজেক্ট, কারণ তার দিল মে হয় প্যারে পাকিস্তান, তাই উর্দুতে পাশ করেছে। আর অঙ্কটাও আবার টাকা গোনার বিষয় আছে, কাজে ওটাও ভালো করে জানে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে আরেকটা খেলা শুরু হয়েছে, স্যাংশন। কথায় কথায় স্যাংশন, কারণ কে কাকে স্যাংশন দেয়, কে কাকে স্যাংশন দেয় সেটা আমার প্রশ্ন। আমি স্পষ্ট কথা একটা কথাই বলছি, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তার কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি যে ওটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। আপনাদেরও বলবো ওই স্যাংশন ট্যাংশনে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলব, কারো মুখামুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেব। রোজ আন্দোলন করবে আর সরকার উৎখাত করবে। আলটিমেটাম পেলাম 10 ডিসেম্বর, ঢাক ঢোল পিটানো, কেউ ঘাবড়ায় গেল, কেউ ভয় পেল। আমার ভয়ের কিছু নাই। 10 ডিসেম্বর আসলো, গ্যাস বেলুনের গ্যাস যে ওটা চুপসে গেল। এখনো প্রতিদিন শুনি ধমক, ডিজিটাল বাংলাদেশ করেছি সারা বাংলাদেশে। আমাদেরই করা ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমাদেরকেই উৎখাতের চক্রান্ত। তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। যা বয়স্ক মানুষ, তার বড় বোন ভাই সব এসে কান্নাকাটি। সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দী। তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি, এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে। এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোন দেশে পাঠায়? কারণ তারা এটা দাবি করে। আবার কেউ কেউ আমাদের আত্মীয়রা আছে, তারা আবার বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না? আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল।
এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো মোড়া, আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল। সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট্ট একটা প্লট, একটা বাড়ি দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেই সেই বাড়িটা দখল করলো, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল, বের করে দিয়ে ওটাকে পুলিশের ফাঁড়ি করা হলো। রেহানা আপনারা জানেন যে সে একটা ব্যক্তিত্ব নিয়ে চলে, সে বলছে ওই বাসা আর আমি নেব না। পুলিশ ফাঁড়ি যখন করেছে আমি ওটা পুলিশদেরই দিয়ে দিলাম। সে পুরো ওই বাড়িটা পুলিশদের নামে লিখে দিয়ে দিল, মানে সরকারকে ফেরত দিয়ে দিল, সে আর ওই বাড়ি নেয়নি। ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন এবং ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম। বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরও, আর আমি যখন হাঁটতে শুরু করছি ন্যাচারালি ওইদিকে অনেক লোক জমা হয়ে গেছে, আর আমার সাথে যারা ছিল, সে 4 কিলোমিটার হেঁটে আমি সিএমএইচের পৌঁছালাম। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন, আমরা যে কজন ছিলাম, আমি, ওবায়দুল কাদের, বেবি মওদুদ থেকে শুরু করে সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিচ্ছি। খালেদা জিয়া, আর তাকে আমরা অনেক রাজার হালেই তো রেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে এই যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। আমি বলেছি ঠিক আছে, তার যদি পাঠাতে হয় বিদেশে, তাহলে তার কোর্টের পারমিশন লাগবে। কোর্টে পারমিশন করতে হলে কী করতে হবে, আমি যে আমার এক্সিকিউটিভ পাওয়ারে তার সাজাটাকে যে স্থগিত করেছে ওটাকে আমাকে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করলে তাকে আবার জেলে ফেরত যেতে হবে। জেলে যে তাকে কোর্টে হাজিরা দিয়ে কোর্টের কাছে পারমিশন নিয়ে, কোর্ট পারমিশন দিলে তখন সে বাইরে যেতে পারবে। এখানে কোনো আমার এক্সিকিউটিভ অথরিটি নাই যে কোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে তাকে আমরা পাঠাতে পারি। বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা, ওরই কথা। বলে যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াচ্ছ, তো আর 8-10 লক্ষ লোক যদি আসে, তো এই লোকগুলি দেখো কি কষ্ট। আমাদের সেই 71 সালের কথা মনে পড়ে, ও তখন খুব ছোট ছিল, কিন্তু ওর চোখে সেই জিনিসগুলি ভাসে। তো তুমি কি এই কয়েকটি লোকরে খাবার দিতে পারবো না? আমরা কেন পারবো না, দরকার আমরা একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেব। এবং সত্যি আমরা তখন তাদেরকে শেল্টার দিলাম। এবং আমার দেশের মানুষের মধ্যে এই মানবিকতা বোধটা আছে। যখনই দেখেছে যে আমি এই কথা বলেছি যে প্রয়োজন আমি একবেলা খাবো, একবেলা খাবার তাদের দেবো, সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা, বিশেষ করে আমার দলের লোকরা তো বেশি, সবাই ট্রাক ভরে ভরে খাবার টাবার সব নিয়ে আসলো। এবং আমরা কিন্তু প্রথম ওইভাবেই তাদেরকে শেল্টারটা দিলাম। এরপর অবশ্য আন্তর্জাতিক পর্যায়ে সবাই এগিয়ে এসেছে, বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে, তারপরে UN সিস্টেম থেকেও লোক আসলো, আস্তে আস্তে সবাই দায়িত্বটা নিল। কিন্তু